যেভাবে অত্যাচারিত হয় সেখানকার মানুষও জানে তাদেরকে পশ্চিমবঙ্গ কাজ নেই বলে তাদেরকে আমাদের রাজ্যে আসতে হয়েছে। সেখানে ঠিক মতো পারিশ্রমিক পায় না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দুর্ঘটনায় অনেকের মৃত্যু ঘটেছে। মৃত্যু হওয়ার পর সে বেদনাদায়ক সে ডেড বডি পর্যন্ত আমাদের রাজ্যে আমরা আনতে পারি না। এই যে আমরা বলি স্বাধীনতার অমৃত মহোৎসব নাকি কি চলছে, আমরা নাকি সুপার পাওয়ারে পরিণত হচ্ছি, কিন্তু দুঃখের কথা যারা আমাদের রুটি রুজি কাপড়া আমাদের যা যোগায় তাদের আমরা যত্ন নিতে পারি না। আমরা শুধু উপর আম্বানি আদানিদের কথা ভাবি। তো যাই হোক, আমি চাইছি যারা আশেপাশে আছেন, আমি নিজের একটু পরিচয় ছোট্ট করে দিই। আমার নাম বাপি সরেন, আমার বাড়ি জন্মস্থান হচ্ছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর রায়গঞ্জ বাংলাদেশ বর্ডারে। তো আমি কর্মসূত্রে আপনাদের এখানে পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় কলেজে আছি, সেখানে কলেজের বাচ্চাদের পড়াই, সেখানে অধ্যাপক হিসাবে বলতে পারেন। তো আমি চাইছিলাম আপনাদের সাথে একটু কথার আদান প্রদান হোক, ভালো লাগবে। আপনারা যে পার্টি হন, আমরা জানি আমাদের দেশ খুব সহিষ্ণু দেশ। যে ভালো কাজ করবে তার আমরা প্রশংসা করি, যে খারাপ কাজ করবে তাকে আমরা সমালোচনা করি, সে যাতে সেখানে আরো শুধরাতে পারে। তো ভালো লাগছে যেখানে যাচ্ছি। তো আজকে ভালো লাগছে যে অনেকেই বলেছিল যে জঙ্গল মহলে নাকি আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই। তো তাদের আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঝাড়গ্রামের যে প্রত্যন্ত যে আমাদের বাঁধলেও আজকে পথসভা হচ্ছে। ঝাড়গ্রাম এই আইএসএফ হয়তো কোনো পার্টি না, যখন কোনো দেশ কোনো রাজ্যে যখন কোনো অরাজকতার জন্ম নেই তখন মানুষ তার থেকে মুক্তির পথ খুঁজে, তখন একটা রাস্তা খুঁজে। সেই রাস্তা বর্তমানে হচ্ছে আইএসএফ। যখন কোনো মানুষ কোনো শ্রমিক যখন তার কাজ করার পর তার ন্যায্য মূল্য পায় না, সে যখন ন্যায্য মূল্য খুঁজে, সেই ন্যায্য মূল্যের একটা আওয়াজ হচ্ছে এই আইএসএফ। যখন কোনো শিক্ষিত যুবক সে যখন পড়াশোনা করে একটা আশা আগামী দিনে আমি প্রতিষ্ঠিত হব, যখন বিভিন্ন বছরের পর বছর যখন কোনো নিয়োগ হয় না, সে যখন ভাবে একটা আগামী দিনে একটা ভালো সরকার আসবে, আমাদের নিয়োগ সঠিক মতন হবে, সেই আশা হচ্ছে আইএসএফ। অর্থাৎ আইএসএফকে আমি একটি রাজনৈতিক দল এই মুহূর্তে বলছি না, আইএসএফ হচ্ছে একটি আশা এবং ভরসা। ইতিহাসে আমরা বিভিন্ন কালে দেখেছি যখনই যে কোনো দেশেই এরকম কোনো সমস্যা দেখে দিয়েছে, একটি নতুন একটা মানুষ সে পার্টি চাইনি, আইএসএফ চায় বা না চায়, আজকে ঝাড়গ্রাম এই পশ্চিমবঙ্গ আগামী দিনে সারা ভারতবর্ষ চাইবে এই আইএসএফ কে একটা মুক্তির কান্ডারি হিসাবে। আপনারা জানতেন আমরা বারবার কি বলেছি, সিস্টেম বদলের কথা বলেছি। কে পার্টি কি করছে না করছে আজকাল আমরা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমরা অনেকটাই সবকিছু জানতে পারছি, কে কি করছে না করছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাইবো, আমরা কি করতে চাই এবং আমরা কি করব। আমি এটুকু বললাম যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে শ্রমিকদের কথা আমরা বলছি, আমরা এটুকু বলবো আগামী দিনে আমাদের এখানে ছোট্ট ছোট্ট যে কর্মসংস্থানগুলো আছে, যেমন বস্ত্র শিল্প, এবং প্রত্যেকটা এলাকাতে আপনারা জানবেন, যেমন আমরা উত্তরবঙ্গে যেমন চা বাগান আছে, দক্ষিণবঙ্গে আপনাদের বিভিন্ন রকম যে শিল্পগুলো আছে, যে লোকাল ফর ভোকাল, যাতে এখানকার মানুষ এখানে কাজ করতে পারে, এরকম জিনিস আগামী দিনে আমরা ভাবছি। এবং শুধু এটা ভাবনার চিন্তা নয়, আমরা কোনো এক নায়কতন্ত্র এখানে চালানোর পক্ষপাতী নয়। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক মতোই চলবে। নেতারা অনেক বলেছে, আপনারা হয়তো অনেকটাই শুনতে পাচ্ছেন যে আমাদের কারো নেতার মতন কথা বলা হচ্ছে না, কেন কি আমরা কেউ প্রতিষ্ঠিত নেতা নয় এবং নেতা হতেও চাই না। আমরা সিস্টেম বদলের কথা বলেছি, অনেক নেতারা বলেছে, এবার জনগণ বলবে, সাধারণ মানুষ বলবে তারা কি চায়, তাদের কি সমস্যা এবং তাদের সমাধানটা কিভাবে। আমরা সেই জন্য বারবার সিস্টেম বদলের কথা বলছি। এই যে সমস্যাগুলো আপনারা জানেন, বিভিন্ন রকম লেবার কমিশন থাকে, যে আগামী দিনে চাষিদের জন্য বিভিন্ন রকম দপ্তর আছে, কোনোদিনও কি সেখানে কোনো বৈঠক হয়েছে? সেখানে কোনো পার্টি বা প্রশাসনিক ভাবে সেখানকার স্থানীয় কৃষকদেরকে নিয়ে, সেখানকার লেবারদেরকে নিয়ে সেখানে কোনোদিনও মিটিং করেছে? মনে তো হয় না। সে এসি রুমে যেটা ভাবছে সে সেটা থপিয়ে দিচ্ছে। কে কি খেতে ভালোবাসে সে জানলো না, আমি ডিসাইড করলাম এটা খাবে এটা খাবেন না। এটা এক নায়কতন্ত্র। আমরা বারবার বলছি সিস্টেম বদলের কথা। এখানে আমাদের আইএসএফ যে স্টুডেন্ট ফ্রন্টের যে অন্যতম দাবি আছে যে আগামী দিনে যেন পাঠ্যপুস্তকে আমাদের সংবিধানকে অন্তর্ভুক্ত করা হয়। আপনারা জানেন যে প্রত্যেকটা পাঠ্যপুস্তকের প্রথমে সংবিধানের 2-4 লাইন দেওয়া থাকে। আপনারা দেখবেন এই ভোট যখন আসবে তখন নির্বাচন কমিশন বলবে যে ভোট দিন, 100% ভোট দিন। আরে বাবা, আমি জনসাধারণকে বুঝালাম না ভোট কি করে দিতে হয়, কেন দিতে হয়, কিভাবে দিতে হয়।
কি কি কাজ আমাদেরকে মূল্যায়ন করা উচিত, দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন, দেশের সমাজনীতির ব্যবস্থা কেমন, দেশের সুরক্ষা ব্যবস্থা কেমন। আমি যদি জনসাধারণকে সেই জিনিস আমি যদি বুঝতে না পারে সিস্টেমটা কিভাবে চলে, আমি শুধু 100% ভোটের আশা কি করে করবো। আপনারা দেখবেন স্বাধীনতার পর থেকে এবারে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাত্র 50% ভোট পড়ছে। অর্থাৎ আমাদের এই গণতন্ত্রে আমাদের মানুষের একটা বিশ্বাস কোথাও একটা নড়ে যাচ্ছে, যেটা আমাদের গণতন্ত্রকে একদম বিপদ হয়ে দেখা দিই আগামী দিনে দেখা দেবে। সেটা যদি আমরা কাটিয়ে উঠতে না পারি, এবং আমি আমাদের জনসাধারণকে বলবো, অনেকেই হয়তো বলবেন এই রাজনীতি আমাদেরকে শেষ করে দিচ্ছে, ওই খারাপ তমুক খারাপ এই খারাপ, এই আমাদের দেশ শেষ হয়ে গেল। কিন্তু দাদা আমরা কোনো নেতা ছিলাম না, হঠাৎ না ধীরে ধীরে আমরা সমাজ পরিবর্তনের কথা ভাবছিলাম, এই জন্য আমরা এগিয়ে এসেছি। যেহেতু আমাদের আইন রাজ্যের ভিতরে বিধানসভায় তৈরি হয়, লোকসভা থেকে লোকসভা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তৈরি হয়, সেখানে আমাদেরকে যেতে হবে বা আপনাদের মতো ভালো লোকদেরকে সেখানে পাঠাতে হবে। আজকে দেখবেন 5 বছর অন্তর হেলিকপ্টার দিয়ে একটা নেতা এসে আপনাদের এখানে আপনার পায়ে গোড়া উড়ে দিচ্ছে। কেন? তার একটি ভোটের প্রয়োজন। আজকে আমরা এসেছি কেন? একটা ভোটে আমাদেরকে নির্বাচিত করার জন্য। আজকে আপনারা বিভিন্ন দলের দিল্লি থেকে কলকাতা থেকে যেখানে রাস্তা খারাপ, সে গাড়িতে আসতে পারছে না, সে হেলিকপ্টারে করে নামতেছে এবং আপনার কাছে ভোট চাইছে যে আমাকে ভোট দিয়ে দিবার। অর্থাৎ ভোটের মূল্য আছে। ভোটের মূল্য আছে বলে প্রত্যেক 5 বছর অন্তর প্রত্যেকটা নেতারা আমাদের জনগণের দ্বারে সে ভিক্ষারী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করে। তো আমাদেরকে বুঝতে হবে যে নেতা সে যদি 5 বছর একবার আমাদের পায়ে গোড়াগুড়ি খায়, তার মানে আমাদের জনগণের ক্ষমতা কতটা আছে, আমাদের ভোটের মূল্য কতটা, তাহলে আমাদেরকে কি দেখে ভোট দিতে হবে, কেমন ভাবে দিতে হবে। আমি বারবার প্রত্যেকটা জায়গায় যখনই যাই আমি একটা কথাই বলি, ভোট আমাকে দিন বা না দিন, আপনারা ভোট অবশ্যই দিন, নিজের গণতান্ত্রিক ক্ষমতা অবশ্যই প্রয়োগ করুন, বিচার করে। অবশ্যই আমি একটা প্রার্থী হিসাবে চাইবো যে আমি যদি ভোট পাই সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু সবাই যে সবকিছু ভালো এমন নয়। কিন্তু আমরা চাইবো আগামী দিনে আমাদের যে ক্ষমতাটা আছে শুধু একদিনের জন্য নয়, ভোটের আগেই শুধু মনে হবে যে রাজার বছর তারপরে ভিকারের বছর কেমন না, প্রত্যেকটা বিষয় আছে আমাদেরকে জানতে হবে। একটা জনসাধারণ তার কি কি ক্ষমতা আছে। একজন জনসাধারণ চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কেস করা যায়, একজন জনসাধারণ চাইলে রাজ্যপালের বিরুদ্ধেও কেস করা যায়, কিন্তু আমরা নিজেদের ক্ষমতা আমরা জানি না। সরকারের জন্য জনগণ নাই, জনগণের জন্য সরকার। তাহলে ভাবুন আমাদের দেশে যদি গণতন্ত্র না থাকতো, নির্বাচন ব্যবস্থা না থাকতো, তারা দিল্লি থেকে আমাদেরকে শাসন করতো, সে কলকাতা থেকে শাসন করতো, সে কি চাইছে না চাইছে, যা রাস্তা আছে তার চেয়েও আরো খারাপ হতো, যা ভাবে আমরা বেঁচে থাকি তার চেয়েও খারাপ অবস্থা আমরা বেঁচে থাকতাম, যা চাকরি বাকরি হচ্ছে তার চেয়েও খারাপ হতো। তাহলে একটা ভাষা বারবার থাকে যে প্রত্যেক 5 বছর অন্তর তারও ভয় থাকে আমাকে শাসন ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। তাই আমাদের ক্ষমতা, আমাদের অধিকার আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমি একটা কথা বলবো, আমরা তোমরা উমুক করে দেবো এমন কোনো কথা নয়। যেটা প্রাপ্ত প্রত্যেকটা জনগণের যেটা অধিকার আমরা সেই কথাটাই বলবো। আমি আবারও বলছি, এই পর্যন্ত আপনারা জানেন আপনাদের বাগওয়ান হসপিটাল যা অবস্থা, কোথাও হয়তো ফ্যান নেই, গরমকালে কোনো রুমে লাইট নেই, কোনো রুমে হয়তো ডাক্তারও ঠিক মতো আসে না, কোনো রুমে ইকুইপমেন্ট নেই। আপনারা ভর্তি হতে গেলেন, সেখান থেকে ট্রান্সফার করে দিল, কিছু দূর যেতে যেতে সেখানে সে মৃত্যুবরণ করলো। কেন? আমেরিকার যেখানে সব টপ ক্লাসের ডাক্তাররা আছে সেখানে 60% ডাক্তার আমাদের দেশের ভারতীয়রা আছে। অর্থাৎ আমাদের দেশের যে যুব সম্পদ তার রেডিলিটি আছে, কোয়ালিটি আছে, কিন্তু সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে যেটা দরকার তাদেরকে আমরা দিতে পারছি না। পর্যাপ্ত পরিমাণে টেকনোলজি যে সমস্ত যন্ত্রের দরকার সেগুলো আমরা সরবরাহ করতে পারছি না, বা যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার তাদের পড়াশোনা করার জন্য সেটা আমাদের দিতে পারছে না। না হলে আমেরিকার যে 60% টপ ক্লাস ডাক্তার ভারতীয় হতো না, সে এখানে থাকলো, সে ভালো হলো না, কিন্তু আমেরিকায় গিয়ে সে টপ ক্লাস ডাক্তার হচ্ছে, যখন জার্মানিতে যাচ্ছে সে টপ ক্লাস ডাক্তার হচ্ছে। আমরা শুধু একটা কথাই বলতে পারি, আগামী দিনে যদি আমরা আইএসএফকে যদি আপনারা আমাদেরকে আনলে আমরা কাজ করবো, না হলে তো কাজ করছি, কিন্তু আমরা যখন লোকসভায় যাব তখন আমরা নিজেদের মতো আইন পরিবর্তনের কথা বলতে পারবো। অর্থাৎ যে সমস্ত হসপিটাল আছে সেখানে যতটা যার দরকার, যতটা তার গঠন করা যাবে এবং যতটা স্টাফ, যতগুলো নার্স, যতগুলো ডাক্তার এবং যতগুলো আপনাদের সেখানে ক্যাজুয়ালি যতগুলো স্টাফ দরকার তার যদি পূর্ণ মূল্যায়ন থাকে, তাহলে কি হচ্ছে, চিকিৎসা ব্যবস্থাটা উন্নতি হচ্ছে। এই যে একটা যখন আমি দেখেছি গরিব মানুষ বারবার বলতে হচ্ছে, আমরা একদম গ্রামের প্রত্যন্ত গ্রামের ছেলে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম আমার বাড়ি একদম বাংলাদেশ বর্ডারে। যখন আমাদের কেউ অসুস্থ হয় আমাদেরকে সদর শহরে দৌড়াতে হবে, অর্থাৎ আমার সেদিন আমি কাজ করবো না, আমার সেদিন 300 যে জন্মজুরি যে টাকা পাই আমি ইনকাম করি সেটাও লস, আমাকে গাড়ি ভাড়া করতে হবে, একটা ডাক্তারের ভিজিট 800 টাকা 1000 টাকা।
সেটা তো থাকলোই। সেখানে যে বিভিন্ন রকম চেক আপ, অর্থাৎ একদিন যদি কেউ গরিব মানুষ ডাক্তারের কাছে যায় বা পুরো অসুস্থ হয়, দুদিন যদি ভর্তি থাকে, তার 5 বছরের যে সঞ্চিত অর্থ তাকে সেখানে খরচা করতে হচ্ছে। আগামী দিনে তার বাচ্চাকে কিভাবে পড়াবে, সে কিভাবে বাঁচবে? তাহলে আমাদের দেশের প্রথমে কি বলা আছে যে মৌলিক অধিকারের মধ্যে অন্যতম আছে